তো এবার অনুপ কুমার নায়ক হবেন শুনে কলকাতা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি বা অবাঙালি কোনো প্রডিউসার রাজি হন না। মানে তার যে ওরা এই শান্তারাম দেখে ওনার মানে চক্ষু ছানা বড়া আর কি। কারণ অনুপ কুমারকে তখন কেউ চেনে না। অনুপ কুমার জীবনে প্রথম হিট হচ্ছে পলাতক। বাথরুম কেন একটা জুনিয়র আর্টিস্ট ব্যবহার করবে? আজকের দিনে দাঁড়িয়ে মাছের দাম বেশি, চিকেনের দাম কম। জুনিয়র আর্টিস্টদের জোর করে চিকেন খাইয়ে দেওয়া হয়। কিরণ রাও কাস্টিং এতে কতটা লয়াল যে আমার ঘরের লোককে আমি না নিয়ে আমি একটা বাইরের লোককে নেব, এবং আমির খান পর্যন্ত বলেছে যে আমি রবি কিশোরের মতো জিনিসটা করতে পারতাম না। কাজ করলাম, হ্যাঁ ঢুকে যাবো ঠিক ঢুকে যাবো, 9টায় কল টাইম, ঢুকে 10টায়। কেন আমাকে তো বসিয়ে রাখে? তো আপনি অভিনয় জানেন না, আপনি অভিনয় শেখেননি, আপনি বলছেন অভিনয় নাকি শেখা যায় না, অভিনয়ের ভেতর থেকে আসে। ভেতর থেকে আমি মনে করি একমাত্র মলমূত্রই বেরোয়, অভিনয় বেরোয় না। প্রযোজকদের বক্তব্য হচ্ছে তুমি উত্তম কুমারকে রাখো, আরো 4টে গান ঢোকাও, এই ঢোকাও, মানে যাতে পয়সা ওঠে আর কি। তো উনি বললেন না, আমি কোনো প্রতিষ্ঠিত নায়ককে আমি করব না, আমি নতুন ছেলেকে নায়ক হিসেবে করব, এই গল্পের সঙ্গে ওনারা যান না। আচ্ছা। তো এবার অনুপ কুমার নায়ক হবেন শুনে কলকাতা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি বা অবাঙালি কোনো প্রডিউসার রাজি হন। ইন দ্য মিন টাইম যখন 1961-এ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় কাঁচের স্বর্গ, তখন ভি শান্তারামজি বম্বে থেকে, উনি অভিনেতা এবং বিশাল বড় চিত্র পরিচালক, উনি তরুণ মজুমদারকে ডেকে পাঠান যে একটা হিন্দি সিনেমা ওনাকে ডিরেক্ট করতে হবে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওই জমানার লোকেরা সব একটা সাদা ধুতি, একটা পাঞ্জাবির মতো, একটা শার্টের মতো, যেখানে পরা, মানে হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ মজুমদার সব একই ধরনের জামা কাপড় পরতেন, সাদা। এইবার সেই বগল দাবা করে একটা কভার ফাইল করে চিত্রনাট্য নিয়ে, পলাতকের চিত্রনাট্য নিয়ে উনি গেছেন। তো ভি শান্তারামের যত অ্যাসিস্ট্যান্ট যারা, তারা সবাই মিলে খুব বুঝিয়েছে যে এই হবে, ওই হবে, এই হবে, বলেছে যে আপনি বসের সঙ্গে গিয়ে দেখা করুন। এবার উনি ওপরে উঠেছেন, দেখেন যে সাদা জুতো, সাদা মোজা, সাদা প্যান্ট, সাদা একখানা কোট, ভেতরে সাদা টাই, সাদা শার্ট, মাথায় একটা সাদা হ্যাট। মানে তার যে ওরা ভি শান্তারাম দেখে ওনার মানে চক্ষু ছানা বড়া আর কি। মানে এরকম কোনো কে উনি দেখেননি, এরকম একটা। তো উনি বলছেন যে তার সামনে আমি কি কথা বলবো। তো যাক গিয়ে কথাবার্তা হতে গিয়ে হঠাৎ ভি শান্তারামের চোখে পড়েছে যে এটা একটা কি, এটা বগল দাবা করে রয়েছে। তখন উনি বলছেন হোয়াটস দ্যাট। তখন বলেছে একটা বেঙ্গলি স্ক্রিপ্ট, ক্যান ইউ টেল মি ইন 2 মিনিটস। তখন বলে আমার সেই ইংরেজি তখন আমার ক্ষমতা নেই যে একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমাকে আমি 2 মিনিটে সামারি করে বলবো। কিন্তু আমি কানন দেবীর স্বামী হরিদাস ভট্টাচার্যের কাছে যখন আমি স্ক্রিপ্ট লেখা শিখেছি, আমি ডান দিকে ডিরেক্টোরিয়াল নোট লিখতাম। তো আমি ওই ডিরেক্টোরিয়াল নোট অনুযায়ী আমি সেইটা দেখে ইংরেজি পড়ে আমি গল্পটা বুঝে গেলাম। আমি তো জানি, আমি গল্পটা বলতে শুরু করলাম। মিনিট খানেক বাদে একদম নিঃশব্দ ঘরের মধ্যে ফোঁস ফোঁস করে আওয়াজ হচ্ছে। উনি মুখটা তুলে দেখেন, রুমালেতে উনি চোখ জল হচ্ছে, ভি শান্তারাম কাঁদছেন, এতটাই উনি গল্পতে মুগ্ধ হয়ে গেছেন। তো এবার তরুণ মজুমদার যেহেতু দেখে ফেলেছেন যে ভি শান্তারাম কাঁদছে, মানে উনি একটা লিজেন্ড, তো উনি এক্সকিউজ মি বলে উঠে চলে গেছেন, ওয়াশরুম থেকে এসে মুখ পরিষ্কার করেছেন, এসে বসেছেন। বসে খানিকক্ষণ নিচের দিকে টেবিলের দিকে তাকিয়ে বলেছে আই উইল প্রডিউস ইট। তো এবার উনি করেছেন নোয়া ফাপড়ে যে আমাকে যদি বম্বেতে পলাতক করতে হয় তাহলে তো খুব মুশকিল। নো, ইউ ডু ইট বেঙ্গল। আচ্ছা। এবার তরুণ মজুমদার বলছেন যে উনি এতটাই ভদ্রলোক, প্রথম প্রিমিয়ারে আসলেন, টাকা পয়সা দিলেন, সবকিছু করে চলে গেলেন। একদম যখন সিনেমা যেদিনকে রিলিজ হলো সেদিনকে আসলেন, এসে দেখে বললেন ইট উইল বি সুপার হিট। কারণ অনুপ কুমারকে তখন কেউ চেনে না। অনুপ কুমার জীবনে প্রথম হিট হচ্ছে পলাতক। তো এবার তারপরে তরুণ মজুমদার বহু ছেলে মেয়েকে উনি সিনেমায় সুযোগ দিয়েছেন এবং তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। সবাই জানে তাপস পাল, অয়ন বন্দ্যোপাধ্যায়, অভিষেক, তাবর তাবর যারা ছিল, দেবশ্রী রায়, মানে কে নেই আর কি। তো সেই মানে উনি এতটাই মুগ্ধ হলেন, আমাদের উনি 8 ঘন্টা সময় দিয়েছিলেন, অথচ এই
গল্পটা চললোই 8 ঘন্টার উপরে দিয়ে। তো তারপরে যে বললাম নেই এবার তাহলে শুরু করা যাক। আমার খুব ভালো লাগছে যে আমাকে যিনি জীবনের শুরুতে আমাকে হেল্প করেছেন তার বংশ থেকে কেউ একজন এসছে আমার সঙ্গে কথা বলতে। তো শেষে যখন ছবি তুলে আমরা বেরিয়ে আসছি, সেই সন্ধ্যাটা আমাদের কাছে মানে কি বলবো, এখনো মনে হয় যেন কালকেই দেখা করতে গেছিলাম আর কি। মানে সেটাই আর কি, মানে উনি এতটাই ডাউন টু আর্থ, কখনোই দেখে মনে হয় না যে উনি ওই লেভেলের একজন চিত্র পরিচালক। যারা সত্যি একটা লেভেলে থাকে না তারা কিন্তু ডাউন টু আর্থই হয়। হ্যাঁ, এবং আমি তারা আমার কিন্তু experience ছোট আমি দেখেছি। বড় সবাইকে, বয়স হোক হ্যাঁ, কাজ হোক, সবাইকে কিন্তু সম্মান দিয়ে কথা বলে। একদম একদম একদম। যেটা আজকে যখন আমরা সিরিয়াল করতে যাই তখন অনেক সময় হয় কি যে বাথরুম কেন একটা জুনিয়র আর্টিস্ট ব্যবহার করবে, তাকে করতে দেব না, প্রোগ্রামারকে দিয়ে বা যে করেই হোক তাকে ওখান থেকে বের করে দেওয়া। দুই, খেতে গিয়েও দেখেছি যে আজকের দিনে দাঁড়িয়ে মাছের দাম বেশি, চিকেনের দাম কম। জুনিয়র আর্টিস্টদের জোর করে চিকেন খাইয়ে দেওয়া হয়, আর মাছের ভালো ভালো পিসগুলো কিন্তু প্রোডাকশন থেকে যারা রেগুলার ফ্যামিলি মেম্বার তাদেরকে দেওয়া হয়। এটা দেখেছি, খুব খারাপ লাগে, কিন্তু কিছু কেন বলতে পারি না, কেননা বলতে গেলে হয়তো তারা আমাকে 4টে অপমান করে দেবে। কারণ আমি যে বংশ থেকে এসছি সেখানে তারা তো নিতে সবাই পারবে জানে না। না, আমি সেটা নিতে পারবো, কারণ আমি কাউকে খারাপ ব্যবহার করতে পারবো না, সেটা আমার বাবা মা শিখিয়েছে। একদম। কিন্তু তারা কিন্তু ওই খাবারটাকে মনে করে যেন তারা দিচ্ছে, সেটা যে প্রোডাকশন দিচ্ছে সেটা মনে করে না, ব্যক্তি হিসেবে মনে করে যে সে তার নিজের পকেটের পয়সা দিয়ে খাওয়াচ্ছে। এই অহংবোধটা একমাত্র কম শিক্ষিত লোকেই করতে পারে। উচ্চ শিক্ষিত লোক কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে একদমই না। তাই। এবং এইটা নিয়ে একবার নয় অনেকবার দেখেছি। খুব খারাপ লাগে যখন মিটিং হয় বড় করে, অনেকে সেগুলো বলে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, বসতে দিচ্ছে না, মেকআপ ছাড়া তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, অথচ মেকআপ করলে জিনিসটা ভালো হয়। আলটিমেটলি তো একটা টিম ওয়ার্ক একদম না। একদম। আপনাকে ফ্রেমে যদি খুব ভালো লাগে তাহলে তো আপনার সকলেরই ভালো সেটা। সকলেরই ভালো, একদম মানে একদম। আলটিমেটলি এখন যখন টিআরপি বেসড হয়ে গেছে, একদম একদম। ওই এপিসোডটা তো আরো বেশি লাগবে। আপনার যদি অবশ্যই। ঠিক মতো চুল আঁচড়ানো না থাকে, আপনার যদি প্রপার মেকআপ না থাকে, বা আপনার হয়তো শার্টটা কুঁচকে আছে বা কোনো কিছু আছে, তো সেক্ষেত্রে সেটা তো জুনিয়র আর্টিস্ট সিনিয়র আর্টিস্ট টকি নন টকি ব্যাপার না। যখন সবাই ফ্রেমের মধ্যে রয়েছেন তখন সবাই কিন্তু সহকর্মী, একদম একসঙ্গে কাজ করছি বলেই কিন্তু সেই সিনটা আমরা উতরোতে পারছি, একদমই তাই। শেষ করতে পারছি। তো সেইটা সবাইকার মধ্যে আছে এটা বলতে পারছি না, অনেকের মধ্যেই নেই। আর মুশকিল যেটা হচ্ছে কি যে কারোর সঙ্গে না ঝগড়া করে তাকে এখন শিখিয়ে দেওয়ার মতো কারো মানসিকতা নেই। সত্যি তাই। সবাই আসলে এতটাই একগুঁয়ে হয়ে গেছে, কারো ভালো জিনিসটা শুনতে চায় না, নিতে চায় না। এটা তো একটা মানে আমি সমস্যা। সব আমি সব জানি। হ্যাঁ, একটা এটা ব্যাপার হয়ে যায়। সর্বত্র হয়ে গেছে যে আমি যা জানি সেটাই শেষ, শেষ। এর উপরে কিছু করা না। যায় না। তো এটা আমরা যখন মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজমেন্টে যখন এমবিএ করেছিলাম তখন দেখেছিলাম খুব সুন্দর একটা উদাহরণ। একটা চায়ের কাপ প্লেট রয়েছে আর ভর্তি চা, আপনি যদি তাতে আলাদা করে যদি টিপট থেকে চা ঢালেন, কাপে কি পড়বে? না, ওটা প্লেটে পড়ে নষ্ট হবে। একমাত্র যখন চায়ের কাপটা খালি থাকবে তখন যদি আপনি চা ঢালেন তখনই সেটা কিন্তু চাটা ধরবে। তো সিমিলারলি আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে বা আপনি যদি শিখতে চান, তবেই আপনি শিক্ষার জন্য যেটা বলা হবে বা দেখানো হবে সেটা আপনি নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে প্রথম থেকেই আমি সব জানি, দরজা বন্ধ, তাহলে ওই কিন্তু উপচে পড়ে আপনি নষ্ট হওয়ার উপচে পড়ে মতো। নষ্ট হবে, আপনার কান দিয়ে বেরিয়ে যাবে, দরজা দিয়ে বেরিয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না, সময়টাই নষ্ট হবে। এবং ওই যতটুকু আমি জানি আমি সব জানি ওটা আরো ভয়ঙ্কর রূপ দেয় একটা হ্যাঁ, ওই সময় পর। চায়ের উপর যখন সর পড়ে যায় তখন চাটা তো আর খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায়, ব্যাপারটা তখন স্টেল হয়ে যায়, বাসি হয়ে যায়। ওই নলেজ সবসময় আপডেট হতে হয়, অভিনয় সবসময় আপডেট হতে হয়। আজকে এই অভিনয়টা চলছে, একটা সময় আপনি গানে দেখেছেন যে কে এল সাইগল, শচীন দেববর্মন নাকি সুরে গান গাইতেন। এখন সেই জায়গায় অনেকে সেটাকে বলে যে কেন তারা নাকি সুরে গান গিয়েও এতটা কি করে সুপার হিট হয়েছিলেন। তখন ওই জমানাটাতে ওইটাই একদম, অ্যাকসেপ্টেবল ছিল, আজকে কেউ নাকি সুরে গান গাইলে সবাই তাকে বিদ্রুপ করবে। তো
সময় বুঝে নিজেকে হ্যাঁ, সময় বুঝে পরিবর্তন নিজেকে করতে হবে। আপডেট করতে হবে, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক বা সবকিছু হোক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিল্পীর আগেও আমরা আগে মানুষ। একদম। ব্যবহারটা একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে ব্যবহারটা যদি ভালো হয় না, এটাই কিন্তু রয়ে যাবে। 2-5 বছর বাদে হয়তো হতে পারে আমি অভিনয় ছেড়ে দিলাম বা আমি হয়তো মারা গেলাম, কিন্তু কেউ একটা মনে রাখবে ওই একটা লম্বা লোক আসতো না, ও কিন্তু সবাইকে ভালোবেসে কথা বলতো, হাসি মুখে কথা ওটাই বলতো, থেকে যাবে। ওটাই থেকে যাবে। এটা অনেকটা ব্যাপারটা কি বলুন তো, আপনার একটা মোবাইলে ছবি তুললেন, যতক্ষণ না ডিলিট করছেন সেটা যেমন মেমারিতে থেকে যায়, এটাও কিন্তু আমাদের এই ঠিক ঠিক। মাথার চিপের মধ্যে কিন্তু ব্যাপারটা একদম, থেকে একদম। যাবে, ব্যবহার থেকে যায়। আপনি যত বড়ই লোক হন না কেন, যদি খারাপ ব্যবহার করেন, পরবর্তীকালে আপনার মারা যাওয়ার পরেও কিন্তু লোকে এখন বলে যে ও কিন্তু প্রচন্ড অহংকারী ছিল, দাম্ভিক ছিল, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেটা কি তাকে গ্লোরিফাই করছে? না, হুম। তাকে তো গ্লোরিফাই করছে না। তো অতএব আমাদের সবসময় বোঝা উচিত যে আমার থেকেও যেমন ওপরেতে রয়েছে, আমার থেকেও তেমন নিচে আছে। আমার যা টাকা পয়সা তার থেকেও ধনী আছে, তার থেকেও দরিদ্র আছে। অতএব কাউকে হেয় করে আমি বড় হতে না, পারি আমি না। আলটিমেট এটা কখনো হতে হ্যাঁ, পারি। নেগেটিভিটি নিয়ে বড় হওয়া যায় না। সেটা এই দেখুন না, আমাদের ভারতের প্রতিবেশী দেশ যেটা আমাদের বারবার আক্রমণ করার চেষ্টা করছে, আমরা যখন প্রত্যাক্রমণ করলাম তখন কি দেখা হলো, তখন ওরা ওরে বাবা আমাদের সিজ ফায়ার চাই। সেটাই। ব্যাপারটা হচ্ছে তাই, মানে আমি যদি কাউকে এইভাবে দেখাই, এই তিনটে এখন কিন্তু আমার নিজের দিকেই দিকে, যাচ্ছে। তো স্বভাবতই এই 3 গুণ অপমান কিন্তু আমি ফিরে একদম, পাবো, একদম। আজ না হয় কাল। তো এটা সবসময় মাথায় থাকতে হবে এবং বিনয়ী থাকতে হবে। বিনয়ী থাকলে দেখবেন যে লোকে মনে রাখবে, কাজ দেবে, এবং কাজ করে যদি সন্তুষ্ট হয়, তারা কিন্তু কাজ থেকে কাজ আসে। এই আজকে আপনারা যেমন বলেন যে আপনারা একটা ভিডিও পাঠান, হুম, তো আমার কিন্তু কাজ আমার হয়ে কথা বলে, ঠিক। আমি কিন্তু আমার হয়ে কথা বলি না। এবং যে মনে করবে যে হ্যাঁ একে দিয়ে হবে, হবে। সে কিন্তু ওই ভিডিও ক্লিপটা দেখেই কিন্তু আমাকে কাজ দেবে। একদম। এবং সেই সেকেন্ড কাজটা থেকেও আমি যখন ভিডিও ক্লিপ তুলে রাখবো, সেটা কিন্তু আমার ক্ষেত্রে একটা সুবিধা হবে যে পরবর্তী আরো মানে একটা শক্ত কাজই কাজ, আরো 100টা কাজ এনে দেবে। একদম একটা কাজ থেকে 100টা কাজ এনে দেয়। আর যারা আগে থেকে চিনবেন তারা তো আগে থেকে কাজ দেবেন, যে আর জানার দরকার নেই। মানে অনেকে আমাকে বলছে তুমি কেন অডিশন দিতে এসছো, মানে তখন বললাম যে না, এই যে হোয়াটসঅ্যাপে দেওয়া বলছে তুমি তো রেগুলার আর্টিস্ট। তুমি না, আমরা অন্য কম বয়সী নতুন ছেলে মেয়ে খুঁজছি। বললাম আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আমি কখনোই বলিনি যে আপনি অডিশন দেবো না। অডিশনের জন্য ডেকেছে, আমি চলে গেছি। কেননা কেউ যদি মনে করে যে অডিশন দিয়ে কাজ পাওয়া যায় না, সেটা ভুল কথা। অডিশন দিয়েই কাজ পাওয়া যায়, এবং সেটা কলকাতার হোক, বম্বের হোক, যে কোনো জায়গায় হোক, প্রত্যেকটা জায়গায় অডিশন দিয়েই কাজ পাওয়া যায়। এইবার ধরুন আপনাকে যে চরিত্রের জন্য ভাবা হয়েছে সেটা আপনার যাচ্ছে না, আপনি যেই হোক না কেন আপনাকে কিন্তু নেবে না। একদম। সেটা আপনি দেখেছেন যে কিরণ রাও তার নিজের স্বামী তাকে কিন্তু নেয়নি, নিয়েছে কাকে? রবি কিষণজিকে নিয়েছে। যে লাপাতা লেডিসে এই হ্যাঁ, পুলিশের রোলটা একদম, আমির একদম, খানকে একদম, যাবে না, যাবে না। রবি কিষণকে যাবে। পোস্টও তার মানে করেছে, পোস্টও করেছে। তার মানে কিরণ কোনো রাও কম্প্রোমাইজ নেই ওখানে। কাস্টিং এতে কতটা লয়াল, একদম। যে আমার ঘরের লোককে আমি না নিয়ে আমি একটা বাইরের লোককে নেব। এবং আমির খান পর্যন্ত বলেছে যে আমি রবি কিষণের মতো এই জিনিসটা করতে পারতাম না। তো এই যে কমপ্লিমেন্টসটা, একদম। সেটাই তো কিরণ রাওকে জাস্টিফাই করে যে আমার সিলেকশন এমন, যে আমি যাকে রিজেক্ট করেছি সেই সিলেক্টেড ক্যান্ডিডেটের অভিনয় দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো সেই হিসেবে আপনারা যারা কাস্টিংয়ে কাজ করছেন, আপনারা কিন্তু ওই আগেকার দিনে আমরা যেটা শুনতাম না, যেরকম আপনি যদি অমিতাভ বাদুড়ির যদি অভিমান দেখে থাকেন, আসরানি ম্যানেজারের রোল করতো, তো আপনারা হচ্ছেন আমাদের ম্যানেজার। আমাদের পক্ষে দৌড়ে দৌড়ে এখন গরমে যাওয়া সম্ভব নয়, ওগো আমায় নাও গো আমি অভিনয়ে যাই, দরকার নেই। আপনারা এখন থ্রু ফোন, থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ভিডিও ক্লিপ আমাদের হয়ে আপনারা ম্যানেজারের রোলটা করছেন। এবার সেক্ষেত্রে কোনো জায়গায় যদি কেউ বলে যে হ্যাঁ এই রোলটা যাবে, আপনি মাথায় দেখে নিচ্ছেন যে কাকে কাকে পাঠাতে পারি, 5 জনকে পাঠালেন, 1 জন হয়ে যাবে। ঠিক। তো এই যেটা ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু হলিউডেও আছে, এটা কিন্তু বম্বেতেও রয়েছে, এটা কলকাতাতেও আছে। আগে যেটা অসুবিধে হতো কি, যে আমি যখন 2014 সালে সেকেন্ড ইনিংস যখন শুরু করি প্রথম মডেলিং এর বাদ দিয়ে, তখন প্রত্যেকটা জায়গায় গিয়ে ডিজিটাল প্রিন্ট আউটের পেছনেতে নাম, মোবাইল নাম্বার, বয়স, কত হাইট, কোথায় বাড়ি, এসবগুলো, কারণ ড্রপ অনেকে হয়তো দূরে দূরে
দিতে চায় না, সেসবগুলো লিখে দিয়ে আসতো। তো ঘুরে ঘুরে বেড়াতাম, মানে টালিগঞ্জে নেমে হাঁটতে হাঁটতে গিয়ে আবার নেতাজি থেকে আমরা মেট্রো ধরতাম, বা কোনোদিন অন্য জায়গায় গেলে P51 থেকে শুরু করে ওইদিকেতে ভিলাইন অব্দি গিয়ে চারিদিক করে আবার তারাতলা ফেরত আসতাম। এইভাবে আমরা খুঁজে আমরা তখন কাজ পেয়েছি। আজকের দিনে কাজ পাওয়াটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু আপনারা আমাদের হয়ে ম্যানেজারিটা করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা সিম্বায়োসিস, মানে আপনি আমার উপকার করছেন, আমি আপনার উপকার করছি। মানে একজন আরেকজনের পরিপূরক আর কি। হ্যাঁ, একজন আরেকজনের পরিপূরক। এবং সেক্ষেত্রে এইটার মধ্যে যদি সততা থাকে, এবার অনেকে আছে যে ধরুন আপনি তাকে সিলেক্ট করে দিলেন, সে সময় মতো পৌঁছলো না, খারাপ কথাটা কিন্তু আপনাকেই শুনতে হবে যে এমন লোককে নির্বাচন করেছো যার কোনো সময়ের কোনো জ্ঞান নেই। তো এই ব্যাপারেতে আমি অমিতাভ বচ্চনের একটা কথা মনে রাখি, 15 মিনিট আগে পৌঁছতে হবে। হ্যাঁ, তো এবার আমি ওনার পর্যন্ত দুটো জিনিস ফলো করি। একটা যেটা হচ্ছে ওনার হাইট আর আমার হাইট দুটোই সমান। আমার হাইট ওনার হাইটের জন্য বলে আমি 3 থেকে রিজেক্টেড হয়েছিলাম। 3 বলে যে সিনেমাটা এসেছিল, তখন গোয়েন্দাগিনিতে আমার স্ত্রীর রোল করছে চৈতালি দাশগুপ্ত, ওনার ছোট ছেলে ওই সিনেমার ডিরেক্টর। আমি কিন্তু কখনোই বলিনি যে বলুন যে আমি অলরেডি অডিশন দিয়ে এসেছি আমাকে করতে, আমাকে দিতে ওই রোলটা। তো পরে আমি দেখলাম যে অন্য একজন 5 ফুট 7 ইঞ্চি, তার সামনে 6 ফুট 2 ইঞ্চিকে অনেকটা লম্বা মনে হবে। তো এবার আমার সামনে ওনার কতটা মহান মনে হতো না। তো এবার ওনার এই যে 15 মিনিট আগে পৌঁছে যায়, আমি যদি কোথাও 9টায় কল টাইম থাকে, আমার টার্গেট থাকে যে 8:40 থেকে 8:45-এর মধ্যে পৌঁছতে হবে, যাতে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারেনি যে 63-64তে যে সিরিয়াল করেছি আমি দেরি করে ঢুকছি। এটা আমার একটা গুডউইল আছে, যার ফলে লোকে আমাকে ট্রাস্ট করে যে একবার যদি কল টাইম পেয়ে যায় আর যদি জেনে যায়, ও সে মেট্রো হোক, অটো হোক, বাস হোক, ট্যাক্সি হোক, যাই করে হোক ও পৌঁছে যাবে। তো যার ফলে কিন্তু এইটা আমি মেনটেন করি বলে কিন্তু আমি কাজ পাই। অভিনয় পরের কথা, আগে তো পাংচুয়ালিটিটা আগে তো গিয়ে মেকআপ করো, আগে তো গিয়ে ড্রেস করো, তারপরে তো গিয়ে স্ক্রিপ্ট মুখস্থ করো। এডি এসে যখন জিজ্ঞেস করে তখন আমি বলা বলি করি নি চলুন। এবার সে যখন কনফিডেন্ট হয়ে যায়, গিয়ে বলে একদম তৈরি আছে, ফেলবে আর একদম ওয়ান টেক আর্টিস্ট। এই জন্যই দাদা, এই যে আপনি যেমন বললেন যে মানে আপনারা পুরনো মানে আপনাদেরকে সকলে চেনে, তারপরেও আপনারা মানে এগুলো মেনটেন করেন। এমন প্রচুর মানুষ হয়েছে, মানে কি বলবো, বলতে খারাপ লাগে যে যেমন দুটো জিনিস আমি বলি আপনাকে। একটা হচ্ছে এই যে পাঞ্চুয়ালিটিটা বলেন, কিছু জনকে আমি কাজ করলাম, হ্যাঁ ঢুকে যাবো, ঠিক ঢুকে যাবো, 9টায় কল টাইম, ঢুকে 10টায়, কেন আমাকে তো বসিয়ে রাখে। তো সেটা পেড ফর ওয়েটিং। এক্স্যাক্টলি, বাট তারা সেটা বোঝে। আজকে এটা চাকরি নয় যে আপনি 10টা-5টা ডিউটি করবেন, ইউ আর পেড ফর ওয়েটিং। এটা তাদেরকে কে বোঝায়? আপনি সারাদিনে যে টাকাটা পান সেই টাকাটা আপনি ধরে নেবেন যে সেইটা যদি আপনার দিনমজুরির একদিনের টাকা হয়, ইউ আর পেড ফর ওয়েটিং। আপনাকে যখন প্রয়োজন তখন ডাকবে, যে ডাকবে তার কাজ হচ্ছে আপনাকে সঠিক সময় ডেকে নিয়ে ফ্লোরে পৌঁছানো। একদমই তাই। যে আপনাকে ল্যাপেল পড়াবে তার কাজ হচ্ছে আপনার ল্যাপেল এমন ভাবে পড়িয়ে দেওয়া যে আপনি যখন কথা বলবেন সেইটা যেন প্রপারলি অডিবল হয়। এবং অনেক সময় হয় কি যে এই শেষেরটা বোঝা গেল না, তার মানে কি অনেকের নিজের কথাটাই কিন্তু খেয়ে ফেলেন, শেষ উচ্চারণটা জড়িয়ে করেন। এগুলো কিন্তু যারা নাটক করেন তাদের এই ভয়েস ট্রেনিং হয়। আজকাল অনেকে এই ট্রেনিং গুলো না নিয়ে সোজা এসে ক্যামেরার সামনে দাঁড়ায় বলে তাদের এই খামতিগুলো রয়ে গেছে। এইবার আমরা যখন 4 বছর ধরে ড্রামাটিক্স শিখেছি, তখন কিন্তু এই লেন্সের ভ্যারিয়েশনটা জানতাম না, কারণ আমি স্টেজে কাজ করেছি। আজকে যখন আমি লেন্সের সামনে দাঁড়িয়েছি তখন বুঝেছি যে এটাকে সিএস বলে, এটাকে এসপি বলে, এটাকে ইপি বলে, এটাকে মাস্টার বলে, এটাকে 3 শট বলে, এটাকে টপ শট বলে। তো এইগুলো আমি লেন্সেরটা আমি যখন সিরিয়াল করতে এসেছি সিনেমাতে তখন আমি বুঝেছি। কিন্তু এটা নাটকের ক্ষেত্রে যখন আমরা অভিনয় করেছি তখন প্রতিটি কথা কোথায় যোগ দিতে হবে, কোথায় 1 সেকেন্ড দম নেব, শেষ শব্দটুকু অক্ষরটুকু অবধি যেন লাস্ট রো অবধি পৌঁছয়। আজকে যদি আমি আপনাকে কোনো কিছু ফিসফিস করে বলি, সেটা ক্যামেরার বাইরে আমি যতটা ফিসফিস করে বলবো, কিন্তু যদি আমার ল্যাপেল থাকে
আমি তাহলে আপনাকে ফিসফিস করে বলবো, এইটা কিন্তু আমরা সাধারণভাবে বলি না। না। তো এই যে থ্রো, ফিসফিস করারও থ্রো, এই ভোকাল ট্রেনিংটা যাদের নেই তারা ডিরেক্টরের কাছে বারবার বকুনি খান। কারণ ডিরেক্টর মনে করে আপনি যখন কাউকে পাঠিয়েছেন সে কমপ্লিট একজন অ্যাক্টর, একদম, একদম। কিন্তু আপনি তো এখানেতে তাকে হয়তো এই এত কিছু দেখে নেননি, আপনি একটা ভিডিও ক্লিপ দেখে পাঠিয়ে দিয়েছেন, বয়স মিলেছে, ম্যাচ করেছে, পাঠিয়ে দিয়েছেন। এইবার তার এই প্রপার ট্রেনিংটা নেই। আপনি কি মাধ্যমিক পরীক্ষা না শিখে না লেখাপড়া করে দিয়েছেন? না। আপনি কি গ্র্যাজুয়েশনে কলেজে না গিয়ে না লেখাপড়া করে দিয়েছেন? তাহলে অভিনয় করতে এসে আপনি অভিনয় না শিখে কেন ক্যামেরার সামনে দাঁড়াবেন? এটা আমার সবিনয়ে একটা প্রশ্ন এটা হ্যাঁ, রইল। এটা আমারও প্রশ্ন, এটা এটা যে আমারও প্রশ্ন। আপনি অভিনয় জানেন না, আপনি অভিনয় শেখেননি, আপনি বলছেন অভিনয় নাকি শেখা যায় না, অভিনয় ভেতর থেকে আসে। ভেতর থেকে আমি মনে করি একমাত্র মলমূত্রই বেরোয়, অভিনয় বেরোয় না। আমাকে ক্ষমা করবেন, খারাপ কথা বললাম। অভিনয়টা শিখতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ক্লোজ শটে আপনি যখন দাঁড়িয়ে আছেন 135 mm এর সামনে, আপনি কতটুকুনি অভিব্যক্তি দেবেন, ঘাড় ঘোরাবেন না, ঘোরালেই আউট অফ ফোকাস হয়ে যাবেন, যা কিছু চোখ আর গালের মধ্যে দিয়ে, এই মাংসের মধ্যে দিয়ে, ঠোঁটের মধ্যে দিয়ে এক্সপ্রেশন দিতে হবে, সেটা আপনি যদি না জানেন তাহলে আপনি কি করবেন? আর সেইটুকুনি শিখলেন, আপনি সেইটা গিয়ে করছেন যখন আপনার 16 mm তে একটা পুরো বড় একটা মাস্টার শট নিচ্ছে যেখানে 20টা লোক দাঁড়িয়ে আছে, ওইটুকুনি অভিব্যক্তি কোথায় হারিয়ে যাবে? তখন হাত পা কাঁধ সবকিছু দিয়ে, মাথা সবকিছু নেড়ে আপনাকে কথা বলতে হবে যাতে আপনাকে দর্শক নোটিস করে। আপনি কার জন্য অভিনয় করেন? আপনাকে যাতে দর্শক দেখতে পায়। আমরা একটা টাকা পাই, কাজ করছি, টাকা পাচ্ছি, আমরা ভাগ করে নিচ্ছি, সব ভালো। কিন্তু পরের দিন যখন সকালবেলা বাজারে গিয়ে আমাকে কেউ হয়তো বললো, আপনাকে আমি দেখেছি, আমি সিরিয়াল করি, হ্যাঁ আমি তো কাল রাত্রিবেলা আমি আপনাকে দেখেছি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হয় না। এইখানে আপনার থেকে আমার একটা এক্সট্রা হলেও একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। তো এইটা কিন্তু কোনো চাকরি বাকরিতে হয় না। আপনি যদি কোনো অফিসে কোথাও যান, কারোর সঙ্গে মিট করে আসেন, পরে যখন তার সঙ্গে দেখেন এই উত্তেজনাটা থাকে না। সেটা বাজারের মাছওয়ালা হতে এটা পারে, একটা অনেক বড় প্রাপ্তি এটা। বাজারের মাছওয়ালা হতে পারে, যখন মেট্রোতে আমরা যাতায়াত করি, পাশে এসে একজন বলে, আপনি অভিনয় করেন না, আপনাকে তো সিরিয়ালে দেখলাম। আমি বললাম হ্যাঁ। এখন কি? হ্যাঁ, আমি বললাম এখন আমি স্টুডিওতেই যাচ্ছি। তো এই যে সবাই এসে কথা বলেন, এটা একটা কিন্তু ভীষণ ভালো। এবং আজকাল কেউ অটোগ্রাফ নেন না, সবাই একটা পাশে এসে একটা সেলফি তুলে নিয়ে চলে যায়। তো এবার সেটাই হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগা, যে আরো ভালো অভিনয় করতে হবে, আরো ভালো কাজ করতে হবে, আরো দূরে এগিয়ে যেতে হবে। তবে যতটুকু কথা বললেন আপনি, মানে আমি চাই যে যারা দেখছে, মানে অনেক শেখার আছে। আমরাও যখন কাস্টিং করি আমরা খুব বুঝে শুনে কাস্টিং করি, ঠিক টাইমে ঢুকে যাবেন, সমস্ত কিছু করবেন। তারপরে যখন এই প্রশ্নগুলো আসে না, আমি তো গিয়ে বসে থাকি, এত তাড়াতাড়ি কি করব? তখন না মানে এদেরকে এটা বোঝাতে পারি না। আমি চাই যে এই যে আপনার মাধ্যমে আপনি যে কথাগুলো বললেন, আমি চাই যে অবশ্যই এগুলোকে না মানে খুব মেনটেন করা উচিত, এবং শেখাটা তো অত্যন্ত দরকার। কারণ সবার আগে নিজেকে মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে নিজের লুক, নিজের ড্রেস, নিজের অ্যাক্টিং, নিজের কথাবার্তা, নিজের ব্যবহার। একদম। এইটা যদি আপনি সবাইকার সঙ্গে ভালো করেন, এই যে ছাপটা আপনি ফেলছেন, এটা যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, আপনি হয়তো দেখবেন আপনাকে ক্যামেরার সামনে খুব জোর বেড়ে কেটে 5 মিনিটের জন্য দাঁড় করালো, একটা মাস্টার শটে আপনাকে নিল, একটা রিয়াকশন নিল, কি একটা ক্লোজ শটে হয়তো আপনাকে নিল, কিন্তু বাকি 10 ঘন্টা আপনি যে বসে থাকলেন, আপনার সহকর্মী, আপনার বাকি যারা ক্যামেরার পেছনে রয়েছে, প্রোডাকশন হোক, গাড়ি থেকে হোক, যারা নামিয়ে দেয় থেকে সবাই, আপনি 1 সপ্তাহ সবাইকার সঙ্গে ভালো ব্যবহার করুন, কাউকে কোনো অপশব্দ বলবেন না, আপনি মেকআপ রুমের মধ্যে সিগারেট বা কোনো কিছু খাবেন না, যে নিয়ম আছে সেগুলো মেনে চলুন। দেখবেন 1 সপ্তাহ বাদে আপনার নিজেরই ভালো লাগছে যে আমি আগের চেয়ে অনেক বেটার ফিল করছি। এবং এইটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে টিল উই আর ইন দিস প্রফেশন। এটা কিন্তু অন্য কোনো প্রফেশনের ক্ষেত্রে মাস্ট নয়, আমাদের ক্ষেত্রে সবার আগে পেলে দর্শনধারী,
বা ইচ্ছে গুণ বিচার। গুণ বিচারে। আমাকে যদি লোকে অ্যাকসেপ্ট না করে তাহলে সে কেন আমাকে কাজ দেবে আর কেন কাজে ডাকবে আর কেন আমাকে দিয়ে কাজ করাবে? ঠিক। তো যখন কেউ আমার কাছ থেকে বলে যে তোমার একটা ছবি দিয়ে যাও, বা দাদা আপনি কেন আমাদের সঙ্গে কাজ করছেন না, আপনি আমাদের হয়েও কিছু কাজ করুন, আপনার প্রোফাইল পাঠান, তখন সেটা আমার মনে হয় এই যে পুল থিওরি, মানে আমি যে ডাকছি যে এখানে আমাকে কেউ টেনে টেনে আমাকে কাজ দিচ্ছে, সেটা আমার মনে হয় যে আমার আগের যে কাজগুলো সেটা কোয়ালিটি কাজ বলেই আমাকে হচ্ছে। আরেকটা হচ্ছে কি যে যেখানেতে প্রথম প্রথম হতে হয় কি যে আমরা পুশ থিওরিতে সবার কাছে ফটো দিয়ে বেড়াচ্ছি যে আমাকে কাজ দিন আমাকে কাজ দিন, সেটা জীবনের শুরুতে এই স্ট্রাগলটা সবাইকে করতে হয়েছে। উত্তম কুমারেরও একটা সময় নাম ছিল ফ্লপ মাস্টার জেনারেল, শুরুর দিক। অরুণ কুমার, অরূপ কুমার, কত কিছু হয়েছেন উনি, শেষে যখন উত্তম কুমার হয়েছে তখন উনি মহানায়ক হয়ে গেছেন। উনি কি স্ট্রাগল করেননি? তাহলে আমি কোন ছাড়? সবাইকে স্ট্রাগল করতে হবে। এটা নয় যে আমি একটা কাঁথায় শুয়ে আছি আর আমাকে ঝিনুকে করে দুধ খাইয়ে দেবে আর আমি তারপরে যা খুশি তাই করবো। এটা এই প্রফেশন নয়। এই প্রফেশন কারো কোনো চাকরি নেই। আমরা সবাই ফ্রিল্যান্সার, আমরা সবাই দিনমজুর, কাজ করি, পেমেন্ট পাই। এইবার সেইখানেতে আমাদের ব্যবহার ভালো হতে হবে, আমাদের জামা কাপড় থেকে শুরু করে টোটাল লুক ভালো হতে হবে। আমরা কারো সঙ্গে যদি ঝগড়াঝাঁটি করি দেখবেন আপনার কাজ কমে যাবে। একদম। আপনি তার জন্য দায়ী, কেউ দায়ী নয়। আপনি যদি ভালো ব্যবহার করেন আপনাকে সবাই ডেকে পাঠাবে, তার জন্য আপনি দায়ী। ঠিক। অন্য কেউ আপনাকে কিন্তু কাজ দিচ্ছে না, আপনার জন্য আপনি কাজ পাচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আগে নিজে ভালো হন, ভালো মানুষ হন, তারপর ভালো অভিনেতা হন, ভালো ভালো কাজ আপনি করবেনই। এবং এই যে পথে ঘাটে বাজারে মেট্রোতে সবাই এসে চট করে একটা সেলফি তুলে যায় বা আপনাকে আমি দেখলাম, এই যে উত্তেজনাটা, এটা আপনি তাহলে এনজয় করবেন। ঠিক। এটা অন্য কোনো প্রফেশনে নেই, যেটা আমাদের প্রফেশনেতে সবচেয়ে বেশি আমরা এনজয় করি। তার জন্য কিন্তু ঘুরে ঘুরে সবসময় বলি যে অনেকদিন বাড়ি বসে আছি, একটা কাজ দেবেন। কারণ সবসময় হয়তো আমার মনোমতো বা আমার উপযোগী হয়তো চরিত্র বেরোচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে 7 দিন বসে আছি বাড়িতে, তখন হয়তো বললাম একটা কাজ দিতে হয়। এই আজকে যেমন বলছেন, আমি বললাম অলরেডি করেছি, আর সেখানে করা উচিত নয় আর কি, গেলেও সেটা রিজেক্টেড হতে হবে, সেটাই আর কি, সেই ব্যাপারটা আর কি। তো সবসময় 2-3 মাস অন্তর অন্তর নতুন নতুন সিরিয়াল আসছে, অতএব কাজের আমাদের অপশন সবসময় থাকে, সুযোগ থাকে। এবার ব্যবহার যদি ভালো হয়, আমার মনে হয় যে অভিনয় যদি ভালো করেন, ভিডিও ক্লিপ যদি দেখে সবাইকার সঙ্গে সদ্ব্যবহার থাকে, কাজ ঠিক আপনার একটা ভরসা হয়ে যাবে যে এই লোকটা ঠিক সময়ে পৌঁছয়, এই লোকটা চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে ঝামেলা করে না, এই দাও ওই দাও তাই দাও, কোনো ট্যান্ড্রাম নেই, ঠিকঠাক অভিনয় করে। এগুলোতে না ছাপ পড়ে যায় একটা, কেন বলুন তো, প্রোডাকশন থেকে আমার সম্বন্ধেও আপনার কাছে কিন্তু রিপোর্ট আসবে। অবভিয়াসলি। কারণ আপনি আমার ম্যানেজার হয়ে যেখানে আপনি আমাকে পাঠাচ্ছেন, সেখানে আপনারও যেমন দায়িত্ব আছে আপনার সম্মান আমার রক্ষা করার, এবং ওখানে থেকে এমন কিছু জানা হয় যাতে বলে যে এই কোন লোকটাকে পাঠালে, সে তো আমার সঙ্গে এসে ঝগড়া করে কত বাজে কথা বলে গেল, আপনি আর কোনোদিনও ভরসা করে আমাকে কাজে পাঠাবেন না। তো সেটাই হচ্ছে কথা, যে সেখানেতে এমন ভাবে নিজেকে রাখতে হবে যাতে লোকে তোমাকে চায়, এবং লোকে তোমাকে চায় হলে তবেই আপনি কিন্তু সামনের দিকে এগোবে। আজকে যখন পরশুরাম যখন হচ্ছে আর কি, তো ইন্দ্রজিৎ বোস গোয়েন্দাগিরিতে আমার ছেলের রোল, আমার বাবার রোল করতাম। তো আমাদের অনেক খুব সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সাহেব চট্টোপাধ্যায় গান গাইছে, আমরা দেওয়াল ছুটছি, তবে তাল পাচ্ছি, অম্বরীশ গান গাইছি, ও আমার জামাই ছিল। তো ওই অভিনয়গুলোর থেকে এই মেকআপ রুমের আড্ডাটা আমাদের কাছে একটা সারা জীবনের স্মৃতি। অতএব মেকআপ রুম কিন্তু খুব ভালো জায়গা, অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকদিন বাদে যখন কেউ হয়তো দেখলো, বা এমন একটা চরিত্র হয়তো যে 4 মাস বাদে 5 মাস বাদে দেখলো, সবাই একটা হই হই করে, আরে দাদা কি খবর, আসুন আসুন। এই যে ওয়েলকামটা, আই হ্যাভ আর্ন দ্যাট। আমার ব্যবহারে, আমার অভিনয়তে, আমার সবাইকার সঙ্গে যে ভালোভাবে মিশি, সেইটাতে আই হ্যাভ আর্ন দ্যাট, যার ফলেতে এই ওয়েলকামটা আমি সবসময় এনজয় করি। ঠিক আছে, আজকে প্রায় অনেক কথা হলো। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে, এবং আমি এটা আবারও রিকোয়েস্ট করব, উনি যে কথাগুলো বললেন, মানে
প্রতিটা কথা খুব দামি এবং মেনে চলা অবশ্যই উচিত। তো সেই জন্য আমি দাদাকে কাছ থেকে পেয়ে খুবই মানে ভালো লাগছে। তো দাদাকে থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। তো আশা করবো দাদার সাথে আবার আমরা একসাথে তো কাজ করবোই, আবার দেখা হবে। নিশ্চয়ই। তো সকলে ভালো থাকুন, সাথে থাকুন, এবং এই ভিডিওটি যদি আপনাদের সত্যি সত্যি খুব কাজে দিয়ে থাকে, অভিনেতা অভিনেত্রী বন্ধুদের পাঠিয়ে রাখতে পারেন, অনেক কাজে দেবে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। নমস্কার, ভালো থাকবেন।